হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি। ঠিক আছে, তো দেখো এই যে ক্লাসটা, এই ক্লাসটা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো স্ট্যাটিক জিকের ক্লাস। তো এই ক্লাসে ভারতের যে শক্তি সম্পদ, সেই শক্তি সম্পদ নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের দেশ ভারতবর্ষ যে দুটো উৎস থেকে বিদ্যুৎ শক্তি আহরণ করে সেই দুটো উৎস কী কী? একটা হচ্ছে তোমার প্রচলিত শক্তি সম্পদ, আর একটা হচ্ছে অপ্রচলিত শক্তি সম্পদ। আমরা এই ক্লাসে মূলত প্রচলিত শক্তি সম্পদ নিয়ে আলোচনা করব। যে দুটো জায়গা আছে প্রচলিত শক্তি সম্পদের, একটা হচ্ছে কয়লা আর একটা হচ্ছে গিয়ে তোমার খনিজ তেল। এইবার অপ্রচলিত শক্তি সম্পদের মধ্যে কি কি পড়ছে? যেমন তোমার সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি। তো এগুলো নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব না। আমরা প্রচলিত শক্তি সম্পদ, যে জায়গাটা থেকে পরীক্ষাতে প্রচুর কোশ্চেন আসে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও কোশ্চেন আসে প্রচুর, তো সেই জায়গাটা থেকেই আমরা কিন্তু আজকের এই ক্লাসটা করব। ওকে, তো দেখো প্রচলিত শক্তি সম্পদের মধ্যে আমরা যেটাকে পাচ্ছি সেটা হচ্ছে কয়লা। তো কয়লা আমাদের দেশের বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত শক্তির যত পার্সেন্ট, প্রায় 70% আসে কয়লা থেকে। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত শক্তির 70% আসছে কয়লা থেকে। এই জন্য কয়লাকে কি বলা হয়? কয়লাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। তো ব্ল্যাক গোল্ড কোন শক্তি সম্পদটাকে বলা হয়? কয়লাকে। কয়লা হলো একটি জীবাশ্ম জ্বালানি। এটা দেখো আরআরবি এনটিপিসিতে এসেছিল। এবার দেখো লিগনাইট কয়লা, 4 ধরনের কয়লা আছে। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। 4 ধরনের কয়লা। সব থেকে উন্নত মানের কয়লা কোনটি বলতো? সব থেকে উন্নত মানের কয়লা যেখানে প্রায় 80% ওপরে কার্বনের পরিমাণ থাকে, সেই কয়লাটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট, এই 4টে প্রকারের কয়লা আছে। এইবার দেখো লিগনাইট কয়লাকে বলা হয় বাদামি কোল, ব্রাউন কোল নামে পরিচিত। কোন কয়লাটা? লিগনাইট কয়লা তোমার ব্রাউন কোল নামে পরিচিত। ওকে, তো কয়লাকে বলা হচ্ছে ব্ল্যাক গোল্ড। নেক্সট আমরা চলে যাই। নেক্সট দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভারতে 2 ধরনের ভূতাত্ত্বিক যুগের কয়লা পাওয়া যায়। একটা হচ্ছে গন্ডোয়ানা যুগের কয়লা, আরেকটা টার্সিয়ারি যুগের কয়লা। এইবার দেখো কয়লাতে কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে, আমরা কয়লাকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা, একটা বিটুমিনাস কয়লা, একটা লিগনাইট কয়লা, আরেকটা তোমার পিট কয়লা। তো অ্যান্থ্রাসাইট কয়লাতে সব থেকে বেশি কার্বনের পরিমাণ থাকে, তার জন্য প্রায় 80% ওপরে কার্বনের পরিমাণ থাকে। তার জন্য অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সব থেকে উন্নত মানের কয়লা। এরপরে দেখো বিটুমিনাস কয়লা আছে। বিটুমিনাসে প্রায় 40 থেকে 80%-এর মধ্যে কার্বনের পরিমাণ থাকে। লিগনাইটে তার থেকেও কম, বিটুমিনাসের থেকেও কম কার্বনের পরিমাণ থাকে। একদম পিট হচ্ছে গিয়ে তোমার একদম অনুন্নত কয়লা, যেখানে তোমার কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে। ঠিক আছে, এইবার দেখো গন্ডোয়ানা যুগের কয়লাই কিন্তু অধিকাংশ বিটুমিনাস জাতীয়, এবং এই বিটুমিনাস জাতীয় কয়লাই কিন্তু ভারতবর্ষে সর্বাধিক পাওয়া যায়। তো ভারতবর্ষে মোট কয়লা উত্তোলনের প্রায় 80% কয়লাই কিন্তু বিটুমিনাস। ঠিক আছে, তো দেখো ভারতে বিটুমিনাস জাতীয় কয়লা সর্বাধিক পাওয়া যায় কোন কোন রাজ্যে? দেখো পাওয়া যাচ্ছে এটি ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে এই বিটুমিনাস জাতীয় কয়লাকে কিন্তু উত্তোলন করা হয়। আর একটু আগে তোমাদেরকে যেটা আমি বলছিলাম, সর্বাধিক উন্নত উৎকৃষ্ট মানের কয়লা কোন কয়লা? কয়লা হলো অ্যান্থ্রাসাইট কয়লা। ঠিক আছে, অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সব থেকে উন্নত মানের কয়লা, যেখানে কার্বনের পরিমাণ থাকে 80%-এরও ওপরে। ওকে, নেক্সট আমরা যেটা দেখব যে রাজ্য ভিত্তিক কয়লা উৎপাদন, কোন রাজ্য থেকে কত পরিমাণ কয়লা উৎপাদন করা হয় এবং সেই রাজ্যের গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্রগুলি কি, সেগুলো আমরা একটু জেনে নেব। আর তোমাদের একটা বিষয় বলে দিই, এই ক্লাসের যদি তোমরা পিডিএফ পেতে চাও তোমরা কি করবে? তোমরা 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, আর গ্রুপে তোমরা যুক্ত হয়ে গেলেই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে।
তো 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা তুমি হাই লিখে দাও, ঠিক আছে। এইবার দেখো ছত্তিশগড়ে মোট কত পরিমাণ কয়লা উৎপাদন করা হয়? 22%। গন্ডোয়ানা কয়লা ক্ষেত্র ছত্তিশগড়ের কয়লা ক্ষেত্র, কোরবা, বেতুল, রায়গড়, বিলাসপুর এইগুলো হচ্ছে ছত্তিশগড়ের গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র। এইবার দেখো ঝাড়খণ্ডের 16%, হাজারিবাগ, ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র, বোকারো, গিরিডি এই সমস্ত জায়গাগুলো কিন্তু কয়লা ক্ষেত্র। ঝরিয়া কয়লা ক্ষেত্রকে ভারতের প্রাচীনতম কয়লা ক্ষেত্রের স্টোর হাউস বলা হয়। নেক্সট দেখো উড়িষ্যার হচ্ছে সম্বলপুর, সুন্দরগড়, ঢেনকানাল। ঝরিয়ার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা ক্ষেত্র হলো সুন্দরগড় ও ঢেনকানাল, ঠিক আছে। এবার দেখো নেক্সট হচ্ছে দেখো মধ্যপ্রদেশের 18% কয়লা উৎপাদন করা হয়। সিংগাউলি, খাদিয়া, পানিপাহাড়ি, পুরেওয়া এই জায়গাগুলো কয়লা ক্ষেত্রগুলোর নাম ইম্পর্টেন্ট নয়, মোটামুটি তোমরা জাস্ট একটু জেনে রাখো। মধ্যপ্রদেশে 18%, তেলেঙ্গানায় 7%, মহারাষ্ট্রে প্রায় 6.62, পশ্চিমবঙ্গে 4.83% কয়লা উত্তোলন করা হয়। বর্ধমানের রানীগঞ্জ, বাঁকুড়া, পুরুলিয়া, দেউচাপচামি আর দার্জিলিং এই সমস্ত জায়গা থেকে কয়লা উত্তোলন করা হয়। তো রানীগঞ্জে দামোদর উপত্যকা অঞ্চলে কিন্তু পুরনো কয়লা খনি রয়েছে। অসমের টারশিয়ারি যুগের কয়লা ক্ষেত্র, মেঘালয়ে খাসি জয়ন্তিয়া পাহাড়, চেরাপুঞ্জি, শ্রীজুতে কয়লা ক্ষেত্র রয়েছে। অরুণাচল প্রদেশে নামচিক, নামফুক এই সমস্ত জায়গায় কয়লা ক্ষেত্র রয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসব খনিজ তেল, পেট্রোলিয়ামে। তো পাললিক শিলার মধ্যে দেখো খনিজ তেল সঞ্চিত থাকে। অপরিশোধিত তেল সর্বাধিক 33% সঞ্চিত রয়েছে। কোথায় সঞ্চিত রয়েছে? ওয়েস্টার্ন যেটা হচ্ছে তোমার পশ্চিম সমুদ্রগর্ভ অন্তর্গত কচ্ছ, খাম্বাত, কোঙ্কণ, মালাবার এবং পূর্ব উপকূলীয় সমুদ্রগর্ভ, করমণ্ডল উপকূল, কৃষ্ণা, গোদাবরী বদ্বীপ এবং সুন্দরবন সংলগ্ন অঞ্চলে কিন্তু সর্বাধিক পরিমাণে কিন্তু এই খনিজ তেল বা পেট্রোলিয়াম অপরিশোধিত তেল সঞ্চিত রয়েছে। এবার দেখো এগুলো আমাদের পুরো স্ট্যাটিক জিকের পার্ট, এই জায়গাগুলো থেকে একদম ডিরেক্ট কোশ্চেন চলে আসে, এই জায়গাগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। তো সেই জায়গাগুলো একটু বলে দিচ্ছি, দেখে নাও। অসমের ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল উত্তোলন কেন্দ্র। এখানে 1866 সালে প্রথম সফলভাবে তৈলকূপ খনন করা হয়েছিল। এইবার দেখো ভারতে খনিজ তেল উৎপাদনে ভারত প্রথম হলো সমুদ্রগর্ভ অঞ্চল, দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান, তৃতীয় স্থানে গুজরাট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1974 সালে মুম্বাই থেকে 176 কিলোমিটার উত্তর পশ্চিমে আবিষ্কৃত হয়েছিল খনিজ তেলের বিশাল ভান্ডার মুম্বাই হাই। তেল উত্তোলনের জন্য ভাসমান তেলের প্ল্যাটফর্ম সাগর সম্রাটের সাহায্য নেওয়া হয়েছিল এই মুম্বাই হাই থেকে তেল উত্তোলন করার জন্য। অসমের নুনমাতির তৈল শোধনাগারটি হলো ভারত সরকার পরিচালিত তৈল শোধনাগার, এটা WBCS প্রিলিমসে কোশ্চেন এসেছিল। আর ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার কোনটি? গুজরাটের জামনগর। এইবার দেখো তোমরা থাম্বনেলে অলরেডি দেখতে পেয়েছিলে যে গুরুত্বপূর্ণ যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর নাম আমি এই ক্লাসের মধ্যে জানিয়ে দেবো এবং কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন এসেছে সেগুলোও কিন্তু তোমরা এই ক্লাসের মধ্যে সুন্দরভাবে দেখতে পেয়ে যাবে। দেখো মধ্যপ্রদেশে যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে অমরকণ্টক, সাতপুরা, সিংগাউলি পরীক্ষায় কোশ্চেন এসেছিল। তারপরে দেখো উত্তরপ্রদেশে যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে রিহান্দ, কানপুর, পাঙ্কি, ওবরা, জওহরপুর। এরপরে দেখো ছত্তিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কি কি আছে সিপাত, ভিলাই, কোরবা পরীক্ষাতে কোশ্চেন এসেছিল। এইবার দেখো পশ্চিমবঙ্গে তাপবিদ্যুৎ কেন্দ্র কি কি আছে দুর্গাপুর, ফারাক্কা, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। তামিলনাড়ুর মেত্তুর, নেভেলি, তুতিকোরিন পরীক্ষায় কোশ্চেন এসেছিল। দেখো উড়িষ্যার যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে হীরাকুদ, তালচের, দার্লিপালি, বালিমেলা পরীক্ষাতে কোশ্চেন এসেছিল। তেলেঙ্গানার তাপবিদ্যুৎ কেন্দ্র দেখো রামাগুদাম এবং কোট্টাগুদাম, এগুলো কিন্তু তেলেঙ্গানার তাপবিদ্যুৎ কেন্দ্র। তো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেও কিন্তু বেশ পরিমাণ কোশ্চেন এসেছে, তো তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো এই রাজ্যের দেখে রাখা উচিত। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি জলবিদ্যুৎ কেন্দ্র। জলবিদ্যুৎ কেন্দ্র থেকেও কোশ্চেন এসেছে। তো দেখো জলবিদ্যুৎ কেন্দ্র মানে তোমার একটা নদীর স্রোত চাই, তো সেই নদীর স্রোতের ওপর টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। তো জম্মু কাশ্মীর রাজ্যে চন্দ্রভাঙা নদীর ওপর দেখো কি কি আছে কিরু, সালাল। হিমাচল প্রদেশ রাজ্যের শতদ্রু নদীর ওপর আছে ভাকরা। তারপরে আছে দেখো নাথপা ঝাগড়ি। তারপরে দেখো তোমার নিচের দিকে যদি নামি রাজস্থানের চম্বল
নদীর ওপর আছে এই দুটো জলবিদ্যুৎ কেন্দ্র, মধ্যপ্রদেশের চম্বলের ওপর আছে গান্ধীসাগর জলবিদ্যুৎ কেন্দ্র, ঝাড়খণ্ডের বোকারোর ওপর আছে মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমাদের ভালো করে দেখে নিতে হবে। পশ্চিমবঙ্গে যেমন রামমাম 2, ময়ূরাক্ষী নদীর ওপর ম্যাসাঞ্জোর, তিস্তা নদীর ওপর তিস্তা 1, 2, 3 এই সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু অবস্থিত। ঠিক আছে, ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য কি করবে, 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা তুমি হাই লিখে পাঠাবে, তাহলেই তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। ওই গ্রুপে যুক্ত হয়ে গেলে আমি ক্লাসের পিডিএফ তোমাদেরকে সেন্ড করে দেব। এইবার দেখো স্ট্র্যাটেজিকের কিছু পার্ট আমরা দেখে নিই। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কোথায়, দেখো কোন জেলায়, দার্জিলিং জেলায় ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল দার্জিলিং জেলার সিদ্রাপংয়ে। দার্জিলিং জেলার সিদ্রাপংয়ে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল 1897-এ। কর্ণাটকের শিব সমুদ্রমে জলবিদ্যুৎ কেন্দ্র ভারতে স্থাপিত হয় 1902 সালে, এটা হচ্ছে দ্বিতীয় জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে দেখো প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা, প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দার্জিলিং জেলার সিদ্রাপং, আর কর্ণাটকের শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতে স্থাপিত দ্বিতীয় জলবিদ্যুৎ কেন্দ্র, 1902 সালে স্থাপনা করা হয়েছিল। সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন অবস্থিত পুনের খাদক ওয়াসলাতে। ঠিক আছে, খাদক ওয়াসলাতে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন অবস্থিত। আর ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলে জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ঠিক আছে, তো আমাদের ক্লাসটা এতদূর অবধি। ক্লাস যদি ভালো লাগে, তোমার যদি মনে হয় ক্লাসটা ইনফরমেটিভ, তাহলে অবশ্যই একটা করে লাইক করে দাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেক দিন 9:30 আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আসি এই রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে। তো তোমরা প্রত্যেকে 9:30 সময় যুক্ত হয়ে যাবে। এই কদিন পুজোর জন্য একটু বন্ধ থাকবে ক্লাস। ঠিক আছে, 1 2 3, তারপরে আবার কিন্তু কন্টিনিউ 4 তারিখ থেকে ঠিক 9:30 সময় যেরকম ক্লাস হয় সেরকম ক্লাস হবে। সবাই খুব ভালো থেকো। স্মার্ট স্টাডি ব্যাচে তোমরা যদি এখনো ভর্তি হয়ে না থাকো তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও, কারণ দুর্দান্ত ক্লাস হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচে। এই স্মার্ট স্টাডি ব্যাচে আমি তোমাদেরকে শেখাই যে হাউ টু স্টাডি এফোর্টলেসলি 8 to 10 আওয়ার্স। স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাটা আছে আমাদের অ্যাপের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেকশনে, সেখানে তুমি স্মার্ট স্টাডি ব্যাচটা পেয়ে যাবে। তো এখন দিওয়ালি সেল চলছে, তুমি যদি কিনে নাও তাহলে তুমি দেখতে পাবে যে সুন্দরভাবে তুমি ভর্তি হয়ে যেতে পারবে 253 টাকা দিয়ে। তো ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।